আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ সহ আরও দুজন। মৃতের সংখ্যা বেড়ে ৩৫ পরিবারের কাছে হস্তান্তর মরদেহ। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে অনিশ্চয়তায় পড়বে জাতি। এবারের নির্বাচনে এআই অস্ত্রের চেয়েও বড় হুমকি। খুলনায় মতবিনিময় সভায় সিইসি। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না, প্রয়োজন নির্বাচিত সরকার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির আলোচনায় মির্জা ফখরুল। আওয়ামী লীগের শাসনামল ব্যাংকিং খাতের লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল। মন্তব্য অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এবং এ বছর থেকেই শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক, জানালেন এনবিআর চেয়ারম্যান। অডিটের নামে করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছে পুরো সংবাদে। আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ ফারহান সহ আরও দুজন। সকালে ২ ঘন্টার ব্যবধানে তাদের মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার শাওন বিন রহমান জানান, জারিফের শরীরের প্রায় ৪০% দগ্ধ ছিল। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সকাল ৯টা ১০ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জারিফ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর ছাত্র ছিল। এর ২ ঘন্টা পর মারা যায় মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা। ৩৮ বছর বয়সী মাসুমা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তার শরীরের ৯০% দগ্ধ ছিল। দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই। আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে। আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দিবে আল্লাহ পাকই জানে। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সবশেষ জানতে চলে যাচ্ছে তার কাছে। মুশফিক, যেমনটা বলছিলাম, মৃত্যুর যে মিছিল সেখানে সামিল হয়েছেন আরো দুজনের নাম। আপনার অবস্থান যেহেতু বার্ন ইনস্টিটিউটে, সেখানে চিকিৎসাধীন বাকিদের অবস্থা কি সে সম্পর্কে আমাদের জানাবেন। ফাতিহা, এই মাত্রই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে অফিস সহকারী মাসুমা, তার মরদেহ কিন্তু হস্তান্তর করা হলো তার পরিবারের কাছে। আমরা মাত্রই দেখলাম যে তার লাশ নিয়ে আসলে লাশবাহী যে ফ্রিজিং কার সেটা বেরিয়ে গেছে মাত্রই ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। আমরা যতটুকু খবর পেয়েছি তার স্বজনদের সাথে কথা হয়েছে। তারা বলেছেন তাদের দেশের বাড়ি, গ্রামের বাড়ি ভোলার বোরহানুদ্দিনে, সেখানেই তার কবর দেওয়া হবে, তাকে সমাহিত করা হবে। এবং আমরা জানাজার সময় জানতে চেয়েছিলাম, কিন্তু তারা বলেছেন যেহেতু ভোলা একটি নদীতে ঘেরা একটি জেলা, সেই ক্ষেত্রে সেখানে যেতে তাদের সময় লাগবে, সেই সময়টা তারা পরে জানিয়ে দেবেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ ৫ দিন মাসুমা কিন্তু আইসিইউতে ভর্তি ছিলেন। প্রথম দিন তাকে ইমার্জেন্সিতে রাখা হয়। দীর্ঘ ৫ দিন তিনি আইসিইউতে থাকার পর মোট ৬ দিনের প্রচেষ্টার পরও কিন্তু তাকে বাঁচানো যায়নি। আজকে তিনি সকাল 10টা নাগাদ, 10:30 নাগাদ তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আগে আপনি জানেন, যেমনটা বলেছেন, জারিফ 14 বছরের শিক্ষার্থী, তিনিও কিন্তু মারা যায় এবং তার লাশও তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে আজ বাদ আসর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে উত্তরা 12 নম্বর সেক্টর জামে মসজিদে। এবং যেটা বললেন যে বাকি যারা চিকিৎসাধীন রয়েছে আইসিইউতে, আসলে মোট 5 জনের মতন ভর্তি ছিল। তার মধ্যে আজকেই কিন্তু 2 জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, আর 3 জন রয়েছে আইসিইউতে এবং তাদের অবস্থাও সংকটাপন্নই আমরা জেনেছি। এবং অন্যান্য যারা আছে চিকিৎসাধীন আরও 38 জন ভর্তি আছেন। তাদেরকে কিন্তু যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের চিকিৎসা দেওয়াতে কোনো রকম কোনো অবহেলা বা গড়িমসি করা হচ্ছে না।
এবং আমরা যতটুকু জেনেছি যে মাসুমার কিন্তু 90% দগ্ধ হয়ে গেছিল এবং তার মুখও কিন্তু বিকৃত হয়ে গেছিল আগুনে পুড়ে। সেটা চেনার মতো খুবই কম অবস্থা ছিল আর কি, চেনার মতো। এবং তার স্বজনরা জানিয়েছে তার সারা শরীর কিন্তু ব্যান্ডেজ ছিল এবং খুব দ্রুতই তাকে সমাহিত করতে চাইবেন, কারণ শরীরের যে অবস্থা সেটা খুব একটা ভালো নয়। এবং তারা জানিয়েছেন যে হসপিটাল কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু লাশের যে গোসল দেওয়া সেটার ব্যাপারে সহযোগিতা করেছে। ফাতিহা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডিতে 2 সন্তান নাজিয়া ও নাফিকে হারিয়ে এখন পাগল প্রায় বাবা মা। কিভাবে সইবেন এই শোক, এই ব্যথা? প্রতি মুহূর্তে 2 সন্তানের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন আশরাফ তাহমিনা দম্পতি। পুরো বাড়িতে মানিকজোড় ভাই বোনের অস্তিত্ব। এই বুঝি স্কুল কিংবা খেলা শেষে ফিরছে সন্তানরা, অপেক্ষায় মা। কিন্তু এই অপেক্ষা যে আর কখনোই শেষ হবে না। রাজধানীর তুরাগে 2 ভাই বোনকে দাফন করা হয়েছে পাশাপাশি। সন্তান হারানো অভাগা পরিবারটি এখন কেমন আছে তাই জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এখনো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বই খাতা, খেলনা, ব্যবহার্য প্রতিটি জিনিস। পুরো ঘর জুড়ে তাদেরই স্মৃতি। স্কুল ছুটির পর যেন বাড়ি ফেরার অপেক্ষায় বাবা মা। সবই আছে আগের মতোই, শুধু নেই মানুষগুলো, নাজিয়া ও নাফি। 2 ভাই বোনের মধ্যে ছিল বেশ ভাব। ভাইকে ছাড়া চলতই না বড় বোন তাহি আশরাফ নাজিয়ার। ছোট ভাই আরিয়ান আশরাফ নাফিকে চোখের আড়াল করত না সে। ভাইয়ের চোখের মনে ছিল একমাত্র বোন, তাই তো ক্লাস ছুটির পর বোনকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ হয় 2 ভাই বোনই। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যায় নাজিয়া। অনন্ত যাত্রায় বোনকে একা হতে দেয়নি নাফি। একদিন পর সেও সঙ্গী হয় বোন নাজিয়ার। ছলছানো ব্যান্ডেজে ঢাকা করা শরীর দেখে চেনার উপায় ছিল না নাজিয়াকে। মৃত্যুর আগে মা তাহমিনা কাছে গেলে নাজিয়া বলে ওঠে, মা আমাকে একটু জড়িয়ে ধরবে। আদরের রাজকন্যাকে শেষবারের মতো আদর করেন 9 মাসের অন্তঃসত্ত্বা তাহমিনা। এর ঠিক পরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। নারী ছেড়ে ধন, ছেলে মেয়েকে হারিয়ে এখন পাগল প্রায় মা বাবা। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। আর্তনাদ করতে গিয়ে হারিয়ে ফেলেন চেতনা। জেগে উঠলেই চিৎকার করে খুঁজতে থাকেন বুকের ধনদের। তুমি কি নাফি? তখন ও বলল যে খালামণি আমি আরিয়ান নাফি। তখন আর কি ওইভাবে ওকে শনাক্ত করা গেছে। আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই, আমি আর কিছু জানি না। আমার মেয়েটাকে নাজিয়াকে আমরা খুঁজে পাইনি। তখন খুঁজতে খুঁজতে বার্ন ইউনিটের 7ম তলায় ড্রেসিং রুমে যা পাইলাম। ওর ভাইয়ের কথা জিজ্ঞাসা করছে, ভাইয়া কেমন আছে। ও কখনো নিজের কথা জিজ্ঞাসা করেনি, কিন্তু মাঝে মধ্যে ও একটু কোক খাইতে আইসক্রিম খেতে চাইছিল। বাবা মায়ের দিন কাটে সন্তানদের স্মৃতি হাত আগলে রাখতে হয় নাজিয়া ও নাফির মা অন্তঃসত্ত্বা স্ত্রী তাহমিনাকে। আমি সৈনিক ছিলাম, আমি শক্ত ছিলাম, এখন আমি পাথর হয়ে গেছি। আমার 44 বছর বয়সে যদি আমার 2টা বাচ্চা চলে যায়, তাহলে এই পৃথিবীতে এখন তারা আমার কোনো কিছু নেই। মারা গেলেই কি আর না গেলেই কি। রাজধানী তুরাগের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে মানিকজোড় 2 ভাই বোনকে। পরিবারের প্রশ্ন, আর কত প্রাণ গেলে রাষ্ট্র মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? বেহেশতে ভালো থেকো নাজিয়া নাফি। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে জাতি একটি অনিশ্চয়তায় পড়বে বলে সতর্ক করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে খুলনার নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় সিসি বলেন, এবারের নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নতুন চ্যালেঞ্জ। এটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ ঠেকাতে কমিশন সতর্ক রয়েছে বলেও জানান তিনি। নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলা জনগণকে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা নির্বাচন কমিশনের প্রধান চ্যালেঞ্জ বলেও মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। সভায় খুলনা অঞ্চলের সকল জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা তো কোনো দলীয় সরকারের অধীনে নাই, আমরা একটা নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে ইয়েতে ইলেকশনটা করব, কারণ আমাদের উপরে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে নাই। আমরা সুতরাং আমরা একদম ফেয়ারলি এটা করব। এখন মানুষ তো আগ্রহ হারিয়ে ফেলেছিল, কারণ জানে যে আমি গেলেও যাই হবে, না গেলেও তাই হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এখন মানুষের যে আস্থা ফিরিয়ে আনা নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, নির্বাচন ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা ফিরিয়ে আনা, এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের নিয়ে দেশ চালানো যায় না, বর্তমান সংকট সমাধানের প্রয়োজন নির্বাচিত সরকার, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচিত সরকার নেই বলেই নানা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। সরকার যেসব সংস্কারের কথা বলছে তা রাতারাতি সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, একটি কাঠামো তৈরি করতে হবে। জনগণের প্রতিনিধি ছাড়া কখনোই টেকসই সংস্কার সম্ভব নয়। কয়েকটি দলের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতি দেশের মানুষ বোঝে না, এতে জনগণ তার সঠিক প্রতিনিধি পাবে না। অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে এগিয়ে দিলেন, এখন সংস্কার হয়ে গেল। সেভাবে সংস্কার হয় না। রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া, জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদের শিক্ষা গ্রহণ করে সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা। জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলে যায় বিএনপি শুধু নির্বাচন চায়। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। বিগত আওয়ামী লীগের শাসনামলে ব্যাংকিং খাতে যে লুটপাট দুর্নীতি হয়েছে বিশ্বের ইতিহাসে তা বিরল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যাংকের ৮০% অর্থই বাইরে চলে গেছে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন উপদেষ্টা। রাষ্ট্রের কাঠামো সংস্কারে নির্বাচন ও গণতন্ত্রের গুণগত পরিবর্তন চান বিএনপি মহাসচিব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তাঁরা এসব কথা বলেন। শারফুল আলমের রিপোর্ট। 2013 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরশাসকের হাতে কিভাবে নিষ্পেষিত হয়েছে দেশের অর্থনীতি তাই নিয়ে বই লিখেছেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। বইটির প্রকাশনা অনুষ্ঠানে কথা বলেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ। স্বৈরতন্ত্রের কথাই যদি বলি, অর্থনীতির উপর তার যেই সব গোষ্ঠীকে তারা গেড়ে বসেছিল তার সাথে কিন্তু শাসন, এই বাস্তবতাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে রাষ্ট্রীয় যে প্রাতিষ্ঠানিক উপস্থিতি এবং অবয়ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং তৃতীয় বলয়টি হচ্ছে ক্ষমতা। এটা রাজনৈতিক ক্ষমতার যে প্রচেষ্টাগুলো, সেগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রকাশনা উৎসবে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আর্থিক খাতের বিশেষজ্ঞরা। এ সময় তারা আর্থিক খাতে বিগত সরকারের নিয়ে পদক্ষেপের সমালোচনা করেন। উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো পক্ষে সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে। বিলম্ব না করে অতি দ্রুত ওই প্রক্রিয়াতেই আমাদের যাওয়া, তা বোধহয় সবচেয়ে বেশি সংকীর্ণ। সেটার একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে তাদেরকে পার্লামেন্টে পাঠিয়ে তাদের কাছ থেকে আপনার দেশ পরিচালনা করতে হবে এবং তারাই চালাবেন, তারাই সবকিছু করবেন। ক্ষমতার কেন্দ্রে তো জনগণ থাকার কথা। জনগণ একটা দলকে কিংবা সরকারকে ক্ষমতায় বসায়,
কিন্তু আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে মানুষ জনগণ থাকে সেটাই কিন্তু আসলে এতদিন পর্যন্ত এটাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং সেটা উপেক্ষিত হয়েছে, যার কারণে এই যে সামাজিক অন্তর্ভুক্তি যেটা হওয়ার কথা সেটা হয়নি। প্রকল্পের কথা শুনেছি, বড় বড় মেগা প্রকল্প, সেই প্রকল্পগুলিতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। সেটা কতখানি, প্রথম কথা যে কতখানি এটার কস্ট অ্যাসেসমেন্ট কিভাবে করা হয়েছে, এই প্রকল্পের প্রয়োজনীয়তাটা কিভাবে মূল্যায়ন করা হয়েছে, তারপরে হচ্ছে যে এই প্রকল্প বাস্তবায়ন করতে যে সেটার ইফেক্টিভনেস, দক্ষতা, এফিসিয়েন্সি, এগুলো কিভাবে দেখা হয়েছে। আমরা তো দেখেছি যে প্রকল্প করতে যে বড় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে ছোট ছোট কিছু পারচেজ করতে যে কত হাজার হাজার টাকা ব্যয় করা হয়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল হয়ে থাকবে। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব, খাদের কিনার থেকে কিছুটা নিয়ে আসে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ, তার শেষ হয় না, ওয়ান অফ না, করে দিলে আমরা কন্টিনিউয়াস। আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ, এখন একটা আইনের ব্যত্যয় তো আছে, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে এমন প্রসেস, এমন পদ্ধতিগুলো আছে এখনো অর্থনীতি এগুলো এত বেশি ভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু তাই আপনি করতে পারবেন না। রাজনীতি ছাড়া, রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না। সেটা বক্তারা জানান, আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি না থাকার কারণেই সুযোগ নিয়েছে লুটপাটকারীরা। মানুষকে যেমন আকৃষ্ট করার চেষ্টা করা হয়েছে, অন্যদিকে ক্ষমতার আসনে গিয়ে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবছর থেকেই শতভাগ আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অডিটের নামে এনবিআর এর কোনো কর্মকর্তা কর্মচারী করদাতাদের হয়রানি করলে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এনবিআর বিলুপ্ত করে কর নীতি ও কর ব্যবস্থাপনা আলাদা করায় রাজস্ব খাতে গতি আসবে। থাকছে মিজান শাহজাহানের রিপোর্ট। কর ব্যবস্থাপনায় সংস্কারের মাধ্যমে প্রত্যাশিত রাজস্ব আহরণ সম্ভব বিষয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ। প্রযুক্তি নির্ভরতার মাধ্যমে আমরা দুনিয়ার সবাই অনলাইনে আওতায় নিয়ে আসবো, সেটা আসলে কোনোদিন পসিবল না। বিতর্কের মূল্যায়ন পর্বে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর আদায়ের লক্ষ্যমাত্রা স্বাধীনতার পর কখনোই পূরণ হয়নি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনকি উচ্চশিক্ষার সকল বিভাগে কর শিক্ষাকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তিনি। সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো কর শিক্ষা নাই। আপনি দেখেন, প্রাইমারি স্কুলে কোনো কর শিক্ষার উপর কোনো সিলেবাস নেই, সেকেন্ডারিতে নাই, হায়ার সেকেন্ডারিতে নাই। একমাত্র টার্সিয়ারি এডুকেশনে আমাদের ইউনিভার্সিটি লেভেলে শুধুমাত্র যারা বিজনেস পড়ে, তাও সবার না, কিছু কিছু জায়গায় আমরা কর শিক্ষাটাকে জোর দিয়েছি, অন্য জায়গায় না। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অসৎ উদ্দেশ্যে এনবিআর এর কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলন করে থাকলে তা দুঃখজনক। তবে উদারনীতির পরিবর্তে অতি কঠোর হলে কর প্রশাসনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে তার আশঙ্কা। এনবিআর কর্মকর্তাদের মধ্যে যেরকম একটা চাপ তৈরি হচ্ছে, যে উৎকণ্ঠা তৈরি হচ্ছে, যদি এ ধরনের চাপ উৎকণ্ঠা বেশি বাড়ে তাহলে কিন্তু কর্মকর্তারা তারা নৈতিকভাবে দুর্বল হয়ে যাবে। তারা যদি একেবারেই বড় ধরনের কোনো অন্যায় করে না থাকে, তাহলে তাদের প্রতি একটু চাপটা আমরা প্রশমিত করে তাদেরকে সংশোধন করে আমরা কিভাবে আমাদের রাজস্ব আয়টাকে আমরা বৃদ্ধি করতে পারি সেদিকে কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দেওয়ার জন্য বলছি। হাসান আহমেদ চৌধুরী কিরণ আরো বলেন, একদিকে 80% বিত্তবাণী কর ফাঁকি দিচ্ছে, অন্যদিকে অডিটের নামে ফাইল আটকে সাধারণ করদাতাদের হয়রানির অভিযোগও আছে। জবাবে আব্দুর রহমান খান বলেন, অডিট নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে এনবিআর। অডিটের নামে একেবারে ছোট ছোট ফাইল, যিনি হয়তো সামান্য কিছু ইনকাম করেন তারও অডিটের কথা বলা হয়, যিনি বিশাল বড় ফাইল তারও অডিটের কথা। বছর বছর প্রতি বছর যে অডিটের নামে যে এক ধরনের জাল জালিয়াতের মাধ্যমে যে এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, তারা সেখানে তাদের যদি নির্দিষ্ট অঙ্কের তারা নেগোসিয়েশন হয়ে যায়, তাহলে সেই ফাইলটি অডিট হয় না। আমি বলবো না যে কর্মকর্তারাই শুধু জড়িত, সেখানে দেখা যাচ্ছে যে সেই ফার্মের বা সেই প্রতিষ্ঠানের যিনি আয়কর কর্মকর্তা রয়েছেন তিনি তার সাথে জড়িত, কম্পিউটার অপারেটর যিনি হচ্ছে গিয়ে আয়কর বিভাগে কাজ করেন তিনি জড়িত, ক্লার্ক জড়িত। গত বছর 17,12,000 ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে। এই বছর আমরা চিন্তা ভাবনা করছি যে সবার জন্য এটা
কম্পালসারি করব। যখন আমরা মেশিনকে বলবো তোমাকে আমি এই লজিক দিলাম, তুমি আমার অডিট সিলেকশন করে দাও, তাহলে কিন্তু আর সাধারণ মানুষের মধ্যে এই দুর্ভাবনা থাকবে না কখন আমাকে অডিটে ফেলে, এটা লজিকের মধ্যে দিয়ে পড়বে। বিতর্কে বিজয়ী হয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যাদের কাছে প্রাণের ভয় সেই তারাই নিরাপত্তার অজুহাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও বাকের মজুমদারকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায় ডিবি অফিসে। গেল বছর ঠিক এই দিনে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে অনেক ছাত্র জনতার প্রাণ ছড়লেও তাদের খোঁজ না নিয়ে এদিন ক্ষতিগ্রস্ত বিটিবি ভবন পরিদর্শনে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবারও প্রশ্ন ওঠে, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে কি জীবন বড় নাকি স্থাপনা? এমন সমালোচনার মুখে সেদিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আহতদের দেখতে যান হাসিনা। রিপোর্ট আদিন সজীবের। দাবিটা কোটা সংস্কারের, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল না কোনো পক্ষের। সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে স্বাধীন বাংলাদেশের ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট, চলে ব্যাপক ধরপাকড়। এতেই ফুঁসে উঠে দেশের মানুষ। মৃত্যুর মিছিলে লাশের সংখ্যা বাড়লেও তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মায়াকান্না, ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন আর বিটিভি ভবন নিয়ে। তাই 25 জুলাই মেট্রো রেল পরিদর্শনের পর 26 জুলাই ছুটে যান বিটিভি ভবন দেখতে। আবারও মানুষের মনের প্রশ্নটা জোরালো, হাসিনার কাছে কি জীবনের চেয়ে ভবনই বড়? এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। অবশ্য ব্যাপক সমালোচনার মুখে এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান শেখ হাসিনা। আমি এটুকু বলতে পারি, চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। অন্যদিকে কড়া গোয়েন্দা নজরদারিতে আন্দোলনকারীদের রীতিমতো কোণঠাসা করে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যায় ডিবি। সেই সাথে ধীরগতির ইন্টারনেট আর বিএনপি জামায়াতের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড়ের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর চেষ্টা করে আওয়ামী লীগ। একটি চক্র সবসময় গোলাপানিতে মাছ শিকার করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, কিন্তু পারেনি। হত্যা, গ্রেফতার আর নির্যাতনের আওয়ামী দুঃশাসনের ওপর মানুষের ক্ষোভ বেড়েই চলে। শেষ পর্যন্ত ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকেই 72-এর সংবিধান রক্ষার আন্দোলন করছেন, কিন্তু এতে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা নষ্ট করে দিয়ে সেখানে মুজিববাদ প্রতিষ্ঠার চক্রান্ত হয়েছিল। 54 বছর ধরে সেই চক্রান্তের ভেতর ছিল দেশের মানুষ। তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে দুপুরে মৌলভীবাজারের পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে, বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে নিতে, আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে। 3রা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র, ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই। সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য লড়াই করেছিল। জুলাই গণ অভ্যুত্থানের অনেক মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্ত কাজ বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রকৃত নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানি না হয়, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দাখিল করা হবে বলেও জানান তিনি। নারায়ণগঞ্জে র্যাব 11 এবং পুলিশ লাইন পরিদর্শনের সময় তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণ অভ্যুত্থানে লুট হওয়া সকল অস্ত্র সহ সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। আমরা সব অস্ত্রগুলি এখনো উদ্ধার করতে পারি নাই, আমরা অস্ত্রগুলি উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে হয়তো ইলেকশনের আগে আরও অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে, এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আর ইলেকশনের কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেক না, এটার মধ্যে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে। 2 নাম্বার হলো আপনার
ইলেকশন কমিশন, তারপরে হলো প্রশাসন, আর তারপরে হলো আমরা আইন শৃঙ্খলা বাহিনী। এখানে সবচেয়ে বড় স্টেক হলো যারা ইলেকশন করবেন, রাজনৈতিক দল বা ইভেন যারা হিসেবে কি বলে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে করতে চায়, তারা কিন্তু মূল ভূমিকাটা পালন করবে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কোনো প্রক্রিয়া ছাড়াই অবৈধভাবে শত শত বাংলাভাষী মুসলিমকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। দিল্লির দাবি, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই অনুপ্রবেশকারী, কিন্তু এর সত্যতা পাওয়া যায়নি। এদের অনেকেই বাংলাদেশি সীমান্তবর্তী ভারতের বিভিন্ন রাজ্যের ভারতীয় নাগরিক। হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 7 মে থেকে 15 জুন পর্যন্ত ভারত 1,500-এরও বেশি মুসলিম নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে। মিয়ানমার থেকে আসা প্রায় 100 রোহিঙ্গা শরণার্থীও এই তালিকায় রয়েছে। তবে ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। অমাবস্যা ও নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় 15 জেলায় 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের সামুদ্রিক সতর্কবার্তায় বিশেষ বিজ্ঞপ্তি 3-এ বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষাঙ্গন, বিচারালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান সহ সব জায়গায় দুর্নীতি হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত জুলাই পুনর্জাগরণের আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে একটি ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, যা সংস্কারে বাস্তবায়নের মাধ্যমে কাজে লাগাতে হবে। 1 বছরের অভিজ্ঞতা এদেশের অর্থনীতিতে অনেক সম্ভাবনা দেখা দিয়েছে বলেও মনে করেন তিনি। আমাদের জুলাইয়ের প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপটটা ছিল সামগ্রিক দুর্বৃত্তায়নের প্রতি না বলা। যে এক পিচাসিনীর নেতৃত্বে এমন কোনো জায়গা ছিল না, সেটা প্রশাসন হোক, সেটা আমাদের পেশাজীবী সংগঠন হোক, আমাদের শিক্ষালয় হোক, আমাদের বিচারালয় হোক, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সামগ্রিকভাবে একটা দুর্বৃত্তায়ন করা হয়েছিল। এবার জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত সিয়াকেও জানিয়েছেন, তার দেশ নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তার দেশ এই সংঘাতে শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান তিনি। কম্বোডিয়ার প্রস্তাবের বিষয়ে থাইল্যান্ড এখনও কোনো সাড়া দেয়নি। এর আগে কম্বোডিয়ার সীমান্তবর্তী 8 জেলায় সামরিক আইন জারি করে থাইল্যান্ড। বৃহস্পতিবার দুদেশের মধ্যে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত 16 জন নিহত হয়েছেন। 10,000-এর বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এবারে থাকছে খেলার খবর। জো রুটের সেঞ্চুরিতে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের বিপক্ষে 186 রানে এগিয়ে আছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্ট হারলেই সিরিজ হারাবে ভারত। 5 ম্যাচের সিরিজে 2-1 এগিয়ে আছে ইংলিশরা। তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার পর ভারতের লক্ষ্য ছিল দ্রুত রুট এবং পোপকে ফেরানো, কিন্তু ইংল্যান্ডের এই 2 ব্যাটার অনায়াসে রান তুলেছেন। 144 রানের জুটি করার পর 71 রান করে সাজঘরে ফেরেন। এরপর বেন স্টোকসকে নিয়ে 142 রানের জুটি গড়ে 150 রানের পুঁজিতে আউট হয় জো রুট। ক্যারিয়ার
ক্যারিয়ারে ৩৮তম সেঞ্চুরি করে তিনি কুমার সাঙ্গাকারার রেকর্ডে ভাগ বসান। তাছাড়া সাদা পোশাকের ক্রিকেটে ১৩,৩৮০ রান নিয়ে সচিন টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষায় আছেন। দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান। বেন স্টোকস ৭৭ আর ডসন ২১ রানে অপরাজিত আছেন। অবশেষে ক্রিকেট ফিরেছে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে। বিসিবির আয়োজনে সেখানে শুরু হয়েছে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফি। কিশোর ক্রিকেটারদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শহীদ চান্দু স্টেডিয়াম। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন এস এম আশরাফ। ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ভেন্যুর। ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত গ্যালারি ও পিচ এবং ৮ কোটি টাকা ব্যয়ে স্থাপিত ফ্লাড লাইট এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি এনে দেয়। কিন্তু রাজনৈতিক রোষানলের শিকার হয়ে এই মাঠ হারিয়ে যেতে বসেছিল। কিশোর ক্রিকেট দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ খুব তাড়াতাড়ি ফিরবে বলেই বিশ্বাস সাবেক অধিনায়কের। এই মাঠটা কিন্তু আমরা একসময় খেলে গেছি। বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে প্রথমবার হারিয়েছিল বগুড়ার মাঠে। এখানে আমরা টেস্ট খেলেছি, আমরা সবাই এখানে ওয়ানডে ইন্টারন্যাশনাল খেলেছি, তারপর কিন্তু আর খেলা হয়নি। আমরা মনে আন্তর্জাতিক ক্রিকেটটা ফিরে আনাটা সবার আগে দরকার। বাংলাদেশ ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খেলোয়াড় উঠে আসবে বলে মনে করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। এই প্রজেক্টটা করা হয়েছে এই কারণে দেখা যায় যে ন্যাশনাল আমাদের যে এজ গ্রুপ ন্যাশনাল লিগটা হয় ওইখানে থেকে ধরেন কিছু প্লেয়ার আপনার ১৯-২০ থাকে, যারা ২০ থাকে তারা চান্স পাচ্ছে আন্ডার ১৮ বা আন্ডার 17 বা 15 ন্যাশনাল ক্যাম্পে, আর যারা ১৯ তারা বাদ পড়ে যাচ্ছে। তো তাদেরকে আবার মানে একটা সুযোগ করে দেওয়ার জন্য আসলে এই টুর্নামেন্টটা এখন নতুন করে আরম্ভ করছে ক্রিকেট বোর্ড। তাই আমি দৃষ্টি আকর্ষণ করবো যে খুব দ্রুত এই মাঠের ড্রেনেজ সিস্টেম যদি তৈরি করে দেয় আর আরও কিছু গ্যালারি টুকটাক করে দেয়, ড্রেসিং রুম রিকভারি করলে আবার এই মাঠটা আগের মতোই খেলা সম্ভব। স্থানীয় প্রতিনিধিদের বিশ্বাস বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম আবারও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পাবে। বাংলাদেশের গর্ব করার মতো একটা বিষয় আছে, সেটা হলো আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, যেটা হলো ক্রিকেটটা। এই ক্রিকেটের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের এই পরিস্থিতিটা সারা বিশ্বের দরবারে ছড়িয়ে গেছে। আমাদের বগুড়ার প্লেয়াররা আজকে তোমাদের খেলা দেখে এখানে অত্যন্ত উৎসাহিত এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমাদের যে নৈপুণ্যতা বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং এ সেগুলো তারা সামনে থেকে এখানে উপভোগ করতে পারবে। বগুড়ার মানুষ এই স্টেডিয়ামকে ঘিরে নতুন প্রতিভা, নতুন সম্ভাবনা এবং নতুন ইতিহাস রচনার প্রত্যাশা করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। আইসিইউতে মৃত্যুর কাছে হার মানল মাইলস্টোনের শিক্ষার্থী জারিফ সহ আরো 2 জন। মৃতের সংখ্যা বেড়ে 35, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। গ্রহণযোগ্য নির্বাচন দিতে না পারলে অনিশ্চয়তায় পড়বে জাতি। এবারের নির্বাচনে এআই অস্ত্রের চেয়েও বড় হুমকি। খুলনায় মতবিনিময় সভায় সিইসি। বিদেশ থেকে ভাড়া করা ব্যক্তিদের দিয়ে দেশ চালানো যায় না, প্রয়োজন নির্বাচিত সরকার। জুলাই বিপ্লবের বর্ষপূর্তির আলোচনায় মির্জা ফখরুল। আওয়ামী লীগের শাসন আমলে ব্যাংকিং খাতের লুটপাট বিশ্বের ইতিহাসে বিরল। মন্তব্য অর্থ উপদেষ্টার। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এবং এবছর থেকেই 100% আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক, জানালেন এনবিআর চেয়ারম্যান। অডিটের নামে করদাতাদের হয়রানি করলে ব্যবস্থা। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।